মানুষের মা একবার মারা যায় আর আমাদের মা বারবার মারা যায়। আমরা এই মাদের কষ্ট করে এই যে তাদের হাতে করে রান্না করে খাওয়াই, তাদের হচ্ছে দেখাশোনা করি। মা নাই, এরাই আমার আপন। কয়দিন আগে আমাদের বেজারি খালা মারা গেছে, কমেরা খালা মারা গেছে, এদের জন্য আমাদের খুব কষ্ট হয়। বেজারি খালা বলতো, মা গো তুমি আমার আরেকটা মেয়ে। কমেলা খালা বলতো কি, মা গো তুমি আমার মা। বেদানা খালা, এরা যে মারা গেছে আমরা খুব কষ্ট পাই। 1999 সাল। মা বাবা হারা দুই ভাই বোন ইফতেখার হোসাইন মিঠু ও আফরোজা ইসলাম মা বাবার সেবাকে জারি রাখবার জন্য কুষ্টিয়া মজমপুর সার্কিট হাউসের সামনে একটি টিন শেড বাড়ি ভাড়া নিয়ে অসহায় বৃদ্ধ মায়েদের নিয়ে শুরু করেন একটি বৃদ্ধাশ্রম। সেই থেকে ২৬ বছর অতিক্রান্ত হয়েছে। ৩০ জন অসহায় বৃদ্ধ মাকে নিয়ে বড় কষ্টে সৃষ্টে চলছে তাদের বৃদ্ধাশ্রমটি। ঘর দিয়ে পানি পড়ে, এটাই তো মেন সমস্যা। সমস্যা তো মানে পানি ফেলে উঠে বসে থাকতে হয়, শোয়া যায় না। আহারে, যারা বিত্তবান আছেন, সমাজসেবা অধিদপ্তর আছে, জেলা প্রশাসন আছেন, আপনাদের এই কথাগুলো তাদের কাছে যাবে, তারা বিষয়টা দেখবেন আশা করি। ১ ২ ৩ ৪ ৫ ৬, এই ৬ জন, এই ৬ জনে কি এখানে? আচ্ছা, ১ ২ ৩টা বেড, কিন্তু এই বেড গুলো তো খুব বড় না, ছোট ছোট বেডে ২ জন করে শুতে হয়। খুব গরমের দিনে তো বেশি কষ্ট হবে। গরমের জন্য যে পারে না সে এখন ঢাস ফির করে যায়। সেটা তো খুব হতেই পারে, কিছু তো আসলে করেন নাই। এরা তো এনাদের মতো করে বেশ চেষ্টা করেছে, কিন্তু এরা বোধহয় আর কোলাতে পারছে না, কারণ এটা ভাড়া বাড়িতে আপনাদেরকে রাখতে হয়েছে। তারপরেও তো তারা চেষ্টা করে যাচ্ছে, তাই না? খাবার কেমন হয়েছে বলেন তো? খাওয়া সুন্দর হয়েছে। যে খালা রান্না করে ওনার রান্নাটা ভালোই হয়, তাই না? ভালোই হয়। আমার বাড়ি জগতি। বাড়িতে কেউ নাই? আছে, স্বামী আছে, অচল মতন স্বামী। সে কিভাবে চলে তাহলে? ওই কোন রকমে যেখানে আমি আসি কেন থাকি। আর উনি কিভাবে একা একা? দু একদিন যাই আমি, যা কেন ভাত পাত দেয় নিয়ে দিয়ে আসি। ও এখান থেকে খাবার নিয়ে আবার ওখানে তাকে দিয়ে আসেন? হ্যাঁ, দু একদিন যাই আবার তাকে নিয়ে থাকি। এই আন্টি এখানে কতদিন? মেলা দিনই আছে, মনে নেই, কিন্তু আমার ৩টি মেয়ে, আমিও নাই ছেলেও নাই। জগতে সারিয়ে আসি ৮৪ ভিতরে। আমার এই আন্টি কোথা থেকে আসছেন? বিআইডিসি। আন্টি আপনার বাড়ি কোথায়? লক্ষ্মীপুর। আপনি খাচ্ছেন না কেন? খাবো নে, গোসল করবো। কত বছর আছেন? এই গঠনেরতেই ৯৯ সালে এটা প্রতিষ্ঠিত। ৯৯ সাল থেকেই জীবনটা তাহলে এখানে কেটে যাবে, তাই না? কেউ নাই বাড়িতে? বাপ একটা বিটা ছিল, স্টাক করে মারা। আপনি এখন একাই? আর কেউ নাই? না, তার আছে, তার শাল মিয়া আছে। মানে আপনার বলে আর কেউ নাই তেমন একটা? না, কষ্ট করে থাকা হয়। কখনো দেখা গেল কি একজনে মাটিতে শুয়ে পড়ে, ছোট বেড বিলে, তাই। আজকে যেমন একটু ভালো খাবার দিয়েছে, বা কখনো যখন যেভাবে হয় আর কি, এরা দেওয়ার চেষ্টা করে। ওরা খাবার দেয়। আমার এখন সব জিনিসেরই অভাব। আজকে আমাদের একটু ভালো খাতি দিয়েছে, আবার ২-৪ দিন ভর্তা ভাজি ঘন্ট এইদিকে ১-৫ দিন চলে যায়। পাবে কনে এতটি লোকের খাওয়ার? না, এটা তো ঠিক কথা যে পাবে কোথায়। অনুদান বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন মহল থেকে না আসে, তাহলে কোথায় আসলে পাবে? মানে আমাদের তেল সাবান, এই ঘরের এই যে জায়গার সব জিনিসের কষ্ট। ঘরে পানি পড়ে, সারা রাত আমরা বসে থাকি। বৃষ্টি হলে বসে থাকতে হ্যাঁ, হয়। এই চালগুলো ফুটো। আবার দেখা গেল ভাড়ার বাড়ি, জায়গা নি, ভাড়া দেবে না, আমাদের জিনিসপাতি দেবে, খাবার দেবে। আমরা একটু সরকারকে যদি একটু কোনো জায়গায় জায়গা দিত, একটু বাড়ি ঘর করে দিত, আমরা শেষ বয়সে একটু জায়গায় থাকতে পারতাম, একটু ভালো খাবার খেতে পারতাম, ভালো পড়তে পারতাম। আমাকে তার এই বয়সে কিডা খাবার দেবে, কিডা পড়ার দেবে, কিডা ভালো বাড়ি রাখবে? সারা জীবন তো আমরা কষ্টই করছি, কল চেপে গোসল করতে পারতাম না। এই জায়গায় পানি পাইয়ে যেরকম সন্তুষ্ট হয়েছে আমরা, ওই রকম একটু জায়গা, সেখানে একটু বাড়ি মারি হলি আমরা খুব শান্তি করতে পারতাম, সন্তুষ্ট হতাম। আমার প্রতিদিন দিলে তো ভালোই হইতো। না, প্রতিদিনই তো ভালো খাবার আসলে শরীরের জন্য দরকার, এবং ইচ্ছেও হয় ভালো খাবার খেতে। আপনারা এই প্রতিষ্ঠান যারা চালাচ্ছেন, এদের জন্য দোয়া করবেন, এবং সমাজের ধনাঢ্য ব্যক্তি যারা আছে, যারা অন্যান্য সংস্থা যারা আছে, বেসরকারি প্রতিষ্ঠান যারা আছে, তাদের কাছে নিশ্চয়ই এই ভিডিও বা এই আপনাদের কথাবার্তা যাবে। তারা হয়তো নতুন করে কিছু ভাববে, আপনাদের ব্যাপারে হয়তো চিন্তা ভাবনা করবে। দোয়া করবেন তাদের জন্য, যারা এখানে হেল্প করে, সবার জন্য। যারা হেল্প করে না, যারা জানে না এই প্রতিষ্ঠান এখানে আছে, তারা জানবে, আপনাদের কথা নতুন করে ভাববে। এই মাটা এখানে ২৬ বছর ধরে আছেন, কেমন লাগে? এখানে তো অনেকে কি মারাও গেছে আপনার চোখের সামনে, এখানে কেউ কি মারাও গেছে? হ্যাঁ, অনেক মানুষ মারা গেছে। কি হয় তখন? কোথায় রাখে, বা মাটি হয় কিভাবে? এরা কোথায় থেকে মাটি দিবি? যার যার এলাকায় তখন নিয়ে যায়, তার আত্মীয় স্বজনরা এসে নিয়ে যায়। থাকলে কি হয়? আমার সবার একটাই কথা, আমার একটু জায়গার দরকার। আমরা তো বৃষ্টি হলে সুতি বানিয়ে সব গুছাত হওয়া লাগে। এখানে তাও ১০-১২ বছর আছে। ১০-১২ বছর। আপনারা আসলে পরিবারে কেউ নাই?
আমার এক মেয়ে আছে। ও শুধু এক মেয়ে, সে তো সংসার আলাদা, জি, জি। বিয়ে হয়ে গেছে। এখানে ধরেন খুব কষ্টেই আছি, এই দেখেন যে ঘর দিয়ে পানি পড়ে, ওই জায়গাটা দিয়ে আরো বেশি পড়ে, 7-8 নাকি জানি না। এই রুমেই আছেন 10-12 বছর? হ্যাঁ, এই রুমগুলো খুব এখন আপন হয়ে গেছে না? রুম ছাড়া হবে না, রুমে গেলে ঘুমায় না। আপনার বাড়ি কোথায়? বাড়ি বৃত্তিপাড়া। বৃত্তিপাড়া কোন জায়গা? বৃত্তিপাড়া সোনাইডাঙ্গা নাম। পরিবারে 3টি মেয়ে আছে, বিয়ে হয়ে গেছে, স্বামী মারা গেছে। কতদিন এখানে আছেন? 8-9 বছর মতন। 8-9 বছর। 99 সাল থেকে আমরা কাজ করছি। 26 বছর ধরে কুষ্টিয়াতে এই যে বৃদ্ধাশ্রম, আসলে এর নাম বৃদ্ধাশ্রম আপনারা দেননি, কিন্তু আসলে তো এটা বৃদ্ধাশ্রমই। তো এটা দুপুরের খাবারে আজকে কি মেনু দেখা যাচ্ছে? আজকে আমাদের হচ্ছে গিয়ে পোলাও আর গোশ। আজকে রোববার, জি। পোলাও। বিশেষ কোনো দিনে বিশেষ কোনো খাবার নাকি? না না, এমনিতেই যখন যেটা এমনিতে হয়? না, যখন যেটা আল্লাহ রিজিক দেয় সেইটাই। আচ্ছা, আপনি এই প্রতিষ্ঠানের একজন কর্ণধার, আপনি চালাচ্ছেন নিজে, এবং মিঠু ভাই নামে একজন আছে, তাই জি। না? আপনি নিজেই রান্না করেন? না, রান্নার মানুষ আছে। আপনি পরিবেশন করছেন? জি জি 3 বেলা পরিবেশনটা আপনি করেন? জি, আমি করি। সকালে আসলে কি থাকে? সকালের ডাল, সবজি, ভাত, না আর, ডাল আলু ভর্তা, আর রাতে? ভাত। রাতে এই যে তরকারি দিচ্ছি, এই তরকারি রাতে খাবে আর দুপুরে খাবে। যার জি যার বাটিতে আলাদা করে তো দিয়ে দিচ্ছে। জি জি। রাতে শুধু ভাত দিলে পরে এই তরকারি নিয়ে খেয়ে নেবে, হ্যাঁ, তাই না? হ্যাঁ। আপনার নাম কি আপু? আমার নাম আফরোজা ইসলাম মিষ্টি। আমি উদয় মা ও শিশু পুনর্বাসন কেন্দ্রের প্রতিষ্ঠাতা পরিচালক। একজন সংবাদকর্মী হওয়া সত্ত্বেও আমার কাছে কিন্তু এই বিষয়টা অজানাই ছিল। বরঞ্চ আমি আজকে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছি যে কুষ্টিয়াতে কোনো বৃদ্ধাশ্রম আছে কিনা, থাকলে কোথায়। তখন আপনাদের অ্যাড্রেসটা অনেকেই বলেছে আমাকে। আমার মনে হয় যে কুষ্টিয়ার অধিকাংশ মানুষ এটা জানে না যে এখানে বৃদ্ধ মায়েদের জন্য একটা আবাসন প্রকল্প। আপনাদের উদ্দেশ্যটা কি আসলে? চাই সন্তানের কাছে মারা ভালো থাক, কিন্তু যে মাটা অসহায়, নির্যাতিত, যে মাটা সন্তানাদি নাই, যে মাটা নিঃসন্তান, যে মাটা হচ্ছে 3-4টে মেয়ে বিয়ে হয়ে গেছে, মেয়ে শ্বশুর বাড়ি চলে গেছে, মেয়ে স্বামী কোথাও চলে গেছে, কি আরেকটা বিয়ে করেছে, মেয়ে মাটি কেটে খায়, তাহলে মার ভাত দেবে কোথায় থেকে? মার ভাত দেওয়ার মতন নাই। আগে মার শক্তি ছিল, মা করে কর্মে খেয়েছে। এখন মার ক্ষমতা নাই, এখন মা ভিক্ষা করতে গেলেও তো 6 রাত লাগবে, সেই 6 রাতও নাই। আমাদের এখানে যারা আছে তারা অসহায়, নির্যাতিত, নিপীড়িত, একমাত্র পেটের ভাত আর পণ্যের কাপড়ের জন্য আছে। অর্থাৎ এরা একেবারে নিডি ফ্যামিলির মানুষ। জি জি। ঢাকাতে বা অন্য বড় সিটিগুলোতে দেখা যায় যে অনেক বনেদি ফ্যামিলির লোকজনও কিন্তু জি। বৃদ্ধাশ্রমে থাকে, কিন্তু এখানকার ব্যাপারটা একেবারে আলাদা। একদম আলাদা। এরা ফ্রি অফ কষ্টে থাকে, কারণ সিট আছে কতগুলো আসলে? 12টা সিট আছে। এটা ভাড়া নিয়ে এতদিন চালাচ্ছি, তা আমাদের একটু থাকার জায়গা নাই, এই জন্য আমরা কাজ করতে পারছি না। ভাড়া জি দিতে হয়, জি। তাহলে তো এটা আরেকটা খরচ। সব মিলে মাসিক খরচটা কেমন? লাখের কাছাকাছি। আগে তো 40-50 এরকম করে হতো, আস্তে আস্তে বাড়তে 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 এখন লাখের কাছাকাছি। এখানে আগে হচ্ছে ডিসি স্যার একটু হেল্প করতে, আমাদের চাল দিত। আর আমরা 2 ভাই বোন, আমাদের নিজের পরিবার থেকে আমরা যা ইনকাম করি, আমার হাজবেন্ড, আমার ছেলে বাইরে ছিল, টাকা মিটু ভাই হচ্ছে মিল কারখানা থেকে উনি আমাদের হেল্প করে, আমরা হেল্প করি। এখন মনে হচ্ছে আমাদের আর হচ্ছে না, খুব কষ্ট হয়ে যাচ্ছে। কারণ আজ যে 1 কেজি চালের দাম 85 টাকা, মিনিকেট চাল, আর এমনি কাজলতা চাল 1 কেজি 70 টাকা। চাল কিনতে গিয়ে তো হিমশিম খেয়ে যেতে হয় আমাদের। তারপরে ওই চালটা পাই বলে তাই পাচ্ছি, আজ কতদিন পাচ্ছিও না। তারপরে বাড়ি ভাড়া, এরপরে এদের কাপড় চোপড়, তারপরে ডেইলিকার যে বাজার, ঈদ বা অন্যান্য উৎসব যখন হয় তখন একটা বাড়তি খরচ থাকে। যখন ঈদ হয় তখন আমরা কিছু জাকাতের শাড়ি কালেকশন করি। তারা এসে, ওই যে বললাম না আপনাকে একটু আগে বলছি, লাইন দিয়ে দাঁড়িয়েও না, শাড়ি দিচ্ছে না, ওই আসে, তারা জাকাতের শাড়ি দিয়ে যায় মাদের হাতে। ও আচ্ছা। শাড়িগুলো দেয়, হেয়ার ব্লাউজের সিটও পাওয়া যায়। সেদিন ইউনো স্যার হঠাৎ করে আসলেন, ওই স্যার এসে মাদের জন্য একটু তেল, সাবান, হুইল পাউডার দিয়ে যায়। উনি বেশ ঘন ঘনই আসতেন। উনি এর আগে 7টার সময় আসছে, এর আগে 10:30টার সময় আসতো। উনি মাঝে মাঝে চলে আসতো। তো যাওয়ার আগে আমি গেছিলাম, তা বলে কাকে আমি চলে গেলাম, উনি ওনার নাম্বারও দিয়ে গেছে, আর বলছে কি আমার সাথে যোগাযোগ করেন। তা আমরা একটু জায়গার জন্য খুব পিড়াপিড়ি করছি। ডিসি স্যার যদি আমাদের একটু জায়গা দিত, 2-5 কাঠা যদি সাদা জমিও দিত, খাস জমি, তাহলে মাদের জন্য একটু টিন শেড করে আমরা এদের পুষতে পারতাম, আর আমরা মরে গেলে তার নিজের গতিতে চলতো। মিঠু ভাই, এখানে কি শিশুরাও আছে? কিছু এতিম আছে যাদেরকে আমি পড়াই, চেষ্টা করি তাদের সবকিছু করার জন্য। যাদের বাসায় থাকে, আমার তো নিজের কোনো জায়গা নাই, ভাড়াকৃত বাসায়, আমার নিজের জায়গা হলে ওদেরকে আমি এখানে শিফট করব। এবং আমার খুব ইচ্ছা মায়েদের সাথে কিছু মেয়ে থাকলেও যাদেরকে আমি হাফেজিয়া পড়াবো। এটাই আমার মেন উদ্দেশ্য ছোটকাল থেকেই, যে আমি কিছু মেয়েকে হাফেজিয়া পড়াবো, কিছু এতিম মেয়েকে। এখন থেকে আমি নার্সিং করছি যে তাদের। এটা তো আপনার পরিকল্পনা, কিন্তু এরকম কর্মসূচি কি হাতে নিয়েছেন? হ্যাঁ, আমাদের হাফেজ মেয়ে আছে, পড়ছে, তারা হাফেজ হয়ে যায়নি, তবে পথে পড়ছে। আমি একটু হেল্প করি, যার যার বাসায় থেকে তারা পড়ে।
তো আপনি কি ধরনের হেল্প করেন? যেমন ঈদের সময় একটু কাপড় চোপড় কিনে দিলাম, শীতের সময় একটু কম্বল দিলাম, বই কিনে দিলাম। কিন্তু এখানে মা ও শিশু পুনর্বাসন কেন্দ্র মারা আছে 30 জন, কিন্তু শিশুরা কি কেউ আছে? শিশুরা এখানে মানে হোমে নাই, কিন্তু শিশুদেরকে আমি বিভিন্ন ভাবে তাদেরকে আপনি হেল্প হেল্প করছি। জি জি, ভবিষ্যৎ পরিকল্পনাতে একটা এতিমদের পূর্ণাঙ্গ একটা ব্যবস্থা তৈরি করা, এতিম শিশুদের, আচ্ছা। মায়েদের সঙ্গে মেয়েরা থাকলো। আপার সাথে কথা বলছিলাম, উনি এখানকার অসুবিধার কথাগুলো বললেন। এতগুলো মাকে নিয়ে ভাড়া বাড়িতে থাকতে হয়, তাতে প্রায় 1 লাখের কাছাকাছি বা তার চেয়ে কম বেশি সামান্য কিছু হতে পারে। তো এটা যে একটা হিউজ বাজেট, যে এটার ফাইন্যান্সটা মহান আল্লাহ পাকই অ্যানেজ করে দেন যে আর আমার কিছু ব্যবসা বাণিজ্য আছে, মিল কারখানা আছে, আমার জমি জায়গা আছে, তারপরে আপারও কিছু ব্যবসা বাণিজ্য আছে। আপার তার মানে আপনারা দুইজন মিলে নিজেদের পকেটের টাকা এর ভেতরে আপনাদের খরচ এবং কেউ করতে যদি কিছু হয়। দেয়, জি, কেউ কিছু দিলে সেটাও নেন, আর নিতে তো হবেই। কারণ এখানে বৃদ্ধাশ্রম বলতে যেটা বোঝায়, আমরা বড় বড় সিটি শহরগুলোতে যেটা দেখি, সেখানে তো বড় লোক মানুষের পরিবারের লোকজন সেখানে টাকা দিয়ে থাকে। হ্যাঁ, ওইটা যে ওল্ড কেয়ার হোম, ওখানে পে করতে হয়, পে করার মতো অ্যাবিলিটি তাদের আছে। জি। কিন্তু এখানে যারা থাকে তাদের কারোরই কিন্তু সেই অ্যাবিলিটি নাই। না, এবং এখানে কেউ পে করতে পারে না, অনেক সময় হিমশিম খেতে হয়, যেভাবে আল্লাহ চালা। আপু, আপনার কেন মনে হলো যে একটা বৃদ্ধা পুনর্বাসন কেন্দ্র বা নারী পুনর্বাসন কেন্দ্র করবেন? এটা কেন মনে হলো? আমি অনেক আগের থেকে মাদের কাজ করতাম, হ্যান্ডিক্যাপসের কাজ করতাম। সেই সুবাদে গ্রামগঞ্জে দেখতাম যে বৃদ্ধ মায়েদের খুব কষ্ট, বিশেষ করে শাশুড়িরা সারাদিন কাজকর্ম করে বেড়ায়, আর বউ খালি খেতা সেলাই করে, পাঞ্জাবি সেলাই করে, এইসব কাজগুলো করে। আর শাশুড়ি কাজ করে বেড়ায়, কাজ করে এসে বলে মা ভাত দাও, তখন কি করে ভাত বেড়ে বা হাত দিয়ে ঠেলে বলে দেয় তোর দাদির খেতে বল। তখন ওই শাশুড়ি মনে কষ্ট পেয়ে তখন বলে আর ভাত খাবো না। সে তখন থেকে আমার মনে হতো যে যদি কিছু আল্লাহ করতে দিত তাহলে করতাম। তারপরে আমার বাবা মা মরে গেল, তখন রেস্ট্রিকশন ছিল আমার। মিঠু ভাই বলে যে আপা, 2 ভাই বোন মিলে যদি দুটো 4টে মাকেও যদি খাওয়াতে পারি, তাহলে আমরা অন্তত আমাদের মা বাবার ঢেকটা পূরণ হবে। তা শুরুটা ছিল এরকম, কিন্তু এটা যেটা প্রতিষ্ঠান হবে আমরা 2 ভাই বোন কেউই জানতাম না। এখন মনে হচ্ছে কুষ্টিয়া এটা চলবে, আর এটা কুষ্টিয়ার প্রয়োজন আছে। এটা হওয়াতে মাদের কদর বেড়ে গেছে কুষ্টিয়ায়। যে মাটা আমাদের এখানে অনেক আগে এসেছিল, যে মাটা নির্যাতন, মাকে 20 বছর ধরে বিয়ে করার পরে এসে আর মাকে মা বলে ডাকতো না, ওই মাটা নির্যাতনের জন্য আমাদের এখানে এসেছে। আসার পর দেখা যাচ্ছে 4 বছর 5 বছর পর সেই ছেলে বলছে আমার মা বেঁচে আছে, এ তো বারান্দার এক কোনায় বসে থাকতো, তাহলে সেই মাটা আমার গেল কোথায়? তখন খোঁজ করেছে। অনেক বছর না দেখার পরে, সামনে না থাকার কারণে তখন আবার কাছে পেতে চায়। জি, মা যে কি জিনিস সামনে থাকলে বোঝা যায়। একটা সময় হয়তো সন্তানেরা মা বাবার উপর অত্যাচার করেছে, নির্যাতন করেছে, সেটা হয়তো 2-4 বছর পরে তার সুমতি হয়েছে, তার বোধোদয় হয়েছে, সে তখন বুঝতে পারে যে আমি অন্যায় করেছি। তখন আবার সে তার মা বাবাকে ফেরত পেতে চায়, কাছে পেতে চায়। জি, তখন ওই খোঁজ খবর নিয়ে দেখে যে এখানে আছে, এসে তখন মাকে নিয়ে যায়। আমরা আবার দেখি সেই মাটাকে, হ্যাঁ সেই মা বলছে আমাকে এখন আমার বউ ভালো দেখে, আমার হচ্ছে ফাতেমা খালা, বিষয়টা এরম ছিল। তার ছেলে মা বলে ডাকতো, নিয়ে গেছিল। যতদিন না মরিছিল না ততদিন আমরা তার দেখাশোনা করতাম, আমরা যেতাম, আমরা 2 ভাই বোনই যেতাম। 7 দিন আপারাও গেছিলেন, ঈদের সময় তার কাপড় চোপড় দিয়ে আসতাম, তার খোঁজ খবর রাখতাম। উনি নিঃসন্তান ছিল, আমরা দেখেছি। বেজারি খালা ঠিক ওই রকমই ছিল, আঞ্জিরা খালা ওরকমই ছিল, দেখা সুফিয়া খালা, এরকম সব অনেক খালাই আছে, অনেক নাম বলতে পারবো। যেসব খালারা মারা গেছে, আমাদের নাই, কারণ মানুষের মা একবার মারা যায়, আর আমাদের মা বারবার মারা যায়। আমরা এই মাদের কষ্ট করে এই যে তাদের হাতে করে রান্না করে খাওয়াই, তাদের হচ্ছে দেখাশোনা করি। মা নাই, এরাই আমার আপন। কয়দিন আগে আমাদের বেজারি খালা মারা গেছে, কমেরা খালা মারা গেছে, এদের জন্য আমাদের খুব কষ্ট হয়। বেজারি খালা বলতো মা গো তুমি আমার আরেকটা মেয়ে, কমেলা খালা বলতো কি মা গো তুমি আমার মা, বেদানা খালা, এরা যে মারা গেছে আমরা খুব কষ্ট পাই। যখনই নামাজ পড়তে বসি তখনই তাদের জন্য দোয়া আসে, আমার মার জন্য দোয়া আসে না, এই মাদের জন্য দোয়া আসে। মিঠু ভাই, আপনার অনুভূতিটা একটু নিতে চাই, যে আপনার কেন মনে হলো যে অসহায় মাদের জন্য পুনর্বাসন কেন্দ্র খুলবেন, তাদের একটা আশ্রম খুলবেন? আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমার খুব ছোটকাল থেকেই অসহায় দরিদ্র মানুষ যখন রোগে শোকে বা হসপিটালে নেওয়ার দরকার হয়, বা কোনো রুগী, আমি সেই রুগীকে একটু চিকিৎসার জন্য বা বিভিন্ন জায়গায় আমি অনেক রুগীকে হেল্প করতাম। তারপরে আমার চিন্তা হলো যে অনেক রুগী যারা নিঃসন্তান, অনেক মা যারা নিঃসন্তান, তারা কোথায় যাবে? 2টা মেয়ে ছিল, মাটি কেটে খেত, একটু কচু শাক বিক্রি করতো। সেই মেয়ে বিয়ে হয়ে চলে গেছে, তারও অবস্থা ভালো না যে মাকে একটু টানবে।
তো এই থেকে আমার মনে হলো যে আমরা যদি দুইজন মাকেও যদি একটু চিকিৎসা, একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা বা একটু তার দেখভাল করতে পারতাম। আপা এর আগে বলেছে যে আমরা দুইজন এই বিষয়টা নিয়ে চিন্তা করতাম, কিন্তু একটা প্রতিষ্ঠান করব এই ধরনের ছিল না চিন্তা। মনের থেকে এই চিন্তা তখন হলো যে অসহায় মায়েদেরকে আমরা একটু দেখবো, সেখান থেকেই আমরা শুরু করলাম। অনেক চিন্তা করে কিছু করা যায় না, শুরু করে ফেললে পারেই যেভাবে হোক একটা সমাধান হয়। এভাবে বাসা ভাড়া করে আমরা দুই ভাই বোন এটা শুরু করলাম। করতে করতে তো অনেক বছর চলে গেল। শুরুটা তো করেছেন, কিন্তু মাদেরকে আসলে পুরোপুরি ভালো রাখা সম্ভব হচ্ছে? দেখলাম যে ওনাদের ঘরের চাল দিয়ে পানি পড়ে, ওনাদের নানান অসুবিধা গুলো আসলে আছে, কিন্তু আপনারা যেটা চাচ্ছেন আমার মনে হয় সাধ্য এবং স্বাদ এই দুটো আসলে মিল পড়ছে না, এটাই তো বোঝা গেল বলে মনে হলো। না, এটা ভাড়াকৃত বাসা তো আগে ভালোই ছিল, কিন্তু পরে কিছু গাছ টাছ আছে, ওই মেহগনি ফল টল পরে পড়ে কিছুটা দু এক জায়গায় ছিদ্র হয়ে গেছে। আমরা চিন্তা করছি যে একটু পুটিং করে দিব ওখানে। কিন্তু এটা তো আসল সমাধান না। সমাধান হলো যে নিজস্ব জায়গা দরকার এবং তাদের জন্য সুন্দর আবাসনের ব্যবস্থা দরকার আছে। এখন আমরা একটু খাওয়ানো চিকিৎসা, তাদের ভরণ পোষণ দিয়ে আমরা হিমশিম খাচ্ছি। আমাদের অসহায় মায়েদের জন্য দেশের বা বিদেশের সবার কাছে আমি আবেদন করছি, আমরা খুব রুট লেভেল থেকে প্রকৃত ভাবে আমরা এই কাজগুলো অনেক বছর ধরে করছি। আমাদের মায়েদের একটু মাথা খোঁজার ঠাঁই বা একটু নিজস্ব জায়গা, একটু বেড়ানোর জায়গা যদি থাকতো, তাহলে আমরা মারা যাওয়ার পরেও এই জিনিসটা চলতে থাকতো, তার নিজের গতিতে এই জিনিসটা চলতে থাকতো। এই জন্য আমি সবার কাছে আকুল আবেদন জানাই যে মায়েদের একটু মাথা গোঁজার ঠাঁই বা একটু, আমার খুব ইচ্ছা ছিল যে মায়েদের একটু ভালো জায়গায় থাকবে, একটু ছাদের নিচে থাকবে, একটু ভালো জায়গায়, কিন্তু এখনো খাওয়াতে যেয়ে বা তার দেখভাল করতে যেয়েই বেগ পেতে হচ্ছে। এই জন্য আমি সবার কাছে আকুল আবেদন জানাই যে মায়েদের একটু মাথা গোঁজার ঠাঁই যেন চেষ্টা করেন সবাই। ধন্যবাদ মিঠু ভাই। উদয় সমাজ উন্নয়ন সংস্থার তত্ত্বাবধানে বৃদ্ধাশ্রমটি এখন নানান অর্থ সংকটে ভুগছে। বৃদ্ধ মায়েদের খাওয়া পড়া, চিকিৎসা ও আবাসনের ব্যয়ভার বহন করা এই দুর্মূল্যের বাজারে বড় দায় হয়ে পড়েছে। তাই সরকারি বেসরকারি সংস্থা ও ধনাঢ্য ব্যক্তিবর্গের সহযোগিতা ভীষণ প্রয়োজন বলে জানান তারা। আমি একটু চেষ্টা করি মায়েদের একটু ভালো খাওয়ানো, আমার যতই কষ্ট হোক। আর আপনি যে বললেন না কিভাবে চালান, মেন চালান হলো আল্লাহ হিল্লা। আমরা যেভাবে আমাদের হচ্ছে কোথাও একটুখানি খাস জমি পাওয়া গেলে নিজস্ব বাড়িতে বৃদ্ধাশ্রমটি স্থানান্তর করা যেত। আপনি একটু দেখেন যে একটু মাথা গোঁজা ঠাই, এটা ভাড়া করতে বাসা, এটা মাথা গোঁজা ঠাই কোনো ব্যক্তি দিতে পারে বা কোনো অনেক মানে মানুষ আছে যারা মানে আমাদের এই খাওয়াতে দিয়েই আমরা আমাদের দেওয়ালে পিঠ ঠিক যায়। যে টিনশেড বাড়িতে এসব বৃদ্ধ মায়েরা গাদাগাদি করে থাকেন, সেখানে তাদের জীবন হয়ে পড়েছে খুবই দুর্বিষহ। বৃষ্টি হলে উপর থেকে পানি পড়ে সবকিছু ভিজে যায়। ছোট্ট খাটে দুজন করে শুতে হয়, যা খুবই কষ্টের বিষয়। এইভাবে প্রতি বছরে 1100 খাওয়াতে হয়।